দেখো, আজকে আমরা ক্লাস 10 এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারটা পড়া স্টার্ট করছি। ঠিক আছে, সমান্তর প্রগতি চ্যাপ্টারটা ক্লাস 10 এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর থেকেও প্রচুর কোশ্চেন পরীক্ষার মধ্যে বোর্ড এক্সামে আসে। তো সমান্তর প্রগতি চ্যাপ্টারটার জন্য তোমার অনেকগুলো ট্রিক্স, লজিক, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। এখানে ফর্মুলা বেশি নেই, এনসিইআরটি অ্যাকর্ডিংলি চ্যাপ্টারের মধ্যে অনেক অঙ্ক নেই, বিশেষ কিছু অঙ্ক নেই, অল্প কয়েকটা অঙ্ক আছে। যদি ফর্মুলাগুলো ভালো করে বুঝতে পারো তাহলে খুব ইজিলি এটা শেষ হয়ে যাবে। তো সমান্তর প্রগতি বেঙ্গলি মিডিয়াম সিবিএসসি বোর্ড ক্লাস 10 নিউ সিলেবাস। তো প্রথমত চ্যাপ্টারটা এক্সারসাইজ শুরু করার আগে এনসিইআরটি ফলো করা হবে। এনসিইআরটি টেক্সট বুকের কোশ্চেন সব সলভ করা হবে। যা যা কনসেপ্ট আছে সেটা আমি ডিসকাস করে নিচ্ছি, তারপর কনসেপ্টগুলোকে ইউজ করে আমরা এক্সারসাইজের কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব। তো দেখো, সমান্তর প্রগতি কাকে বলে এটা আমরা আগে প্রথমে বুঝে নিই। মোস্ট ইম্পর্টেন্ট কথা হয়েছে যেটা চ্যাপ্টারের নাম, এটা ডেফিনেশনটাকে ভালো করে বুঝে নেওয়া, জিনিসটা কী, ব্যাপারটা কী, এটা যদি আমরা জেনে যাই তাহলে ম্যাথটা করতে আরও খুব বেশি আকর্ষণীয় হবে। তো সমান্তর প্রগতি কয়েকটা আমি এমনিতেই এক্সাম্পল নিচ্ছি যে ছোটোবেলায় আমরা অনেকগুলা শ্রেণীর অঙ্ক করেছি। ফর এক্সাম্পল 1, 2, 3 ... যদি বলা হয় নেক্সট কিছু সংখ্যাগুলো কী হবে, এটা আমরা দেখে বলতে পারছি 4, 5 and 6 এরকম সিরিয়ালি চলতে থাকবে। তো এখন এটার মধ্যে আমরা কিছু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো, যে এখান থেকে আমরা বুঝবো কীভাবে সমান্তর প্রগতিটা ব্যাপারটা আসে এই কনসেপ্ট থেকে। দেখো, এখানে 1 যেটা প্রথমে আছে এটাকে আমরা এ ধরে নিই, প্রথম পদ। এটাকে বাংলাতে বলবো আমরা প্রথম পদ, সেকেন্ডেরটা হবে দ্বিতীয় পদ, থার্ড হবে তৃতীয় পদ। ঠিক আছে, আর ঠিক তেমনভাবে প্রথমটাকে আমরা এ দিয়ে বুঝাবো। ঠিক আছে, তারপর এ না দিয়ে এখানে আমরা T1 ধরি, বা ইংলিশে বলে পথকে টার্ম, টি ফর টার্ম, TERM টার্ম মানে হয়েছে পথ। তো আমরা একটা মিল রাখলাম, একটা চলরাশি নিলাম আমরা T1, প্রথমটাকে ধরলাম আমরা প্রথম পদ মানে T1। এইভাবে লেখা ম্যাথামেটিক্স পদ্ধতিতে আমরা লেখা শিখে যাব, তাহলে ফর্মুলাগুলো খুব ভালো করে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। দ্বিতীয় পদকে আমরা T2 লিখব এবং তৃতীয় পদকে আমরা T3 লিখব। তৃতীয় পদ প্রশ্নতে লেখা থাকবে, এগুলো প্রশ্নের মধ্যে লেখা থাকবে। আমরা T1, T2, T3 এমনভাবে নাম দিয়ে ফেলবো প্রত্যেকটা পদকে। আচ্ছা, এখন মনে রাখতে হবে যে প্রত্যেকটা পদের মাঝখানে যে গ্যাপটা আছে এটা ইকুয়াল আছে, চেক করে দেখো। যেমন কি 1 থেকে 2, 2 থেকে 1 চলে গেলে 1, 3 থেকে 2 চলে গেলে 1। প্রত্যেকটা সংখ্যার মাঝখানে যে ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, এটা সমান আছে। তো দুটি পদের পার্থক্যকে সাধারণ অন্তর বলি। এটা এই চ্যাপ্টারটা যখন আমরা পড়ব তখন আমাদের এটা অবশ্যই বুঝতে হবে সাধারণ অন্তর কী। সাধারণ অন্তরকে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যতগুলো সূত্র ব্যবহার করবো সবগুলোতে ছোটো হাতে ডি দিয়ে বোঝানো হবে, সাধারণ অন্তরকে ডি দিয়ে বোঝানো হবে। আর সাধারণ অন্তর কী করে আমরা বের করবো, দুটি পদের পার্থক্য, যে কোনো দুইটা পদ নেব, এর পার্থক্য বের করব। সেটা কী করে হয়, ফর এক্সাম্পল যদি আমি এই প্রথম দুইটার মধ্যে D1 বের করতে চাই তাহলে সেটা হবে T2 মাইনাস T1। ঠিক আছে, এরপরে যদি আমি D2 বের করতে চাই সেটা হবে T3 মাইনাস T2। মানে আমি এই দুইটার মাঝখানে D2 বের করলাম আর এই দুইটার মাঝখানে D1 বের করলাম। এখন সমান্তর প্রগতি কাকে বলা হবে, যদি কতকগুলি পদের সাধারণ অন্তর সমান হয় তাকে
সমান্তর প্রগতি বলে। সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি কাকে বলে? আমি অনেকগুলো পদ নিয়ে দেবো, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা পদের সাধারণ অন্তর সমান থাকতে হবে। আর সাধারণ অন্তর কী করে বের করে? যে কোনো দুইটা পদ নেব, ওই দুইটা পদের পার্থক্য বের করতে হবে। যে কোনো দুইটা পদ নেব, ওই দুইটা পদের পার্থক্য বের করতে হবে। আর মনে রাখতে হবে সবগুলা পার্থক্যই যেন সমান থাকে। যতক্ষণ পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা সমান্তর প্রগতি বলতে পারব। তো ফর এক্সাম্পল যদি এমন হয়, সুতরাং D1 সমান D2, এই ঘটনাটার ক্ষেত্রে যদি দুটোই সমান্তর প্রগতির সাধারণ অন্তর সেম হয়, যে সমান্তর প্রগতিটা আমরা নিয়েছি এদের সাধারণ অন্তরটা যদি সেম হয়, তাহলে আমরা এটাকে সমান্তর প্রগতিও বলতে পারবো। তবে D1 আর D2 যদি সমান হয়, তবে T1, T2, T3 ... এদেরকে সমান্তর প্রগতি বলা হবে। সমান্তর প্রগতি বলা হবে। আমরা যে উদাহরণটা নিলাম T1, T2, T3, দেখা গেল কি D1 = T2 - T1, D2 হয়েছে T3 - T2। যদি আরও থাকতো আমরা করে নিতাম, আরও অনেকগুলো D বের করে নিতাম। কিন্তু দেখা গেল যদি তাদের D1গুলো যে সাধারণ অন্তরগুলো বের করেছে এগুলো যদি ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে যতটা পদ ছিল সবগুলো পদকে আমরা বলে দেবো কি তারা সমান্তর প্রগতিতে আছে। তো সমান্তর প্রগতিতে থাকার জন্য কোনটা অত্যাবশ্যক জরুরি? সাধারণ অন্তর একরকম হতে হবে, সবার সাধারণ অন্তর সমান হতে হবে। যতগুলোই পদ নেব সবগুলো পদের সাধারণ অন্তর সমান হতে হবে। ঠিক আছে, নোট করে ফেলেছ? তো মুছে ফেলি। আচ্ছা, তো এখন আমরা নেক্সট যে ইন্টারেস্টিং জিনিসটা বুঝবো সেটা হয়েছে প্রথম পদ। এটাকে আমরা দুই স্টাইলে লিখতে পারি। একটা হয়েছে T1, আর সবসময় প্রথম পদকে আমরা A ধরে নেব। ঠিক আছে, লেটস সাপোজ মনে করি প্রথম পদ হয়েছে T1, আর সেটাকে আমরা ধরলাম কত? A। T1 কত? A। মনে করলাম সাধারণ অন্তর সমান D। কিছু পদ আছে এদের সাধারণ অন্তর আমি কি ভাবলাম? D। আচ্ছা, তবে এমন অবস্থাতে সমান্তর প্রগতিটি হবে সাপোজ তোমার কাছে কোনো প্রশ্ন এসেছে, প্রশ্নের মধ্যে A এটার মান প্রশ্নতে দেওয়া আছে, D এটার মানও প্রশ্নতে দেওয়া আছে। প্রশ্ন বলছে সমান্তর প্রগতি নির্ণয় করো। যখন প্রথম পদ আর সাধারণত তোমার কাছে থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আমরা কীভাবে সমান্তর প্রগতি বের করব, এটা হয়েছে টার্গেট। ঠিক আছে, তো সমান্তর প্রগতি বের করার জন্য প্রথম পদ তো আমরা সবসময় A ধরে নেব, আর সমান্তর প্রগতি সবসময় কমা দিয়ে লেখা হয়। প্রত্যেকটাকে বলা হয় একটা পদ। তো প্রথম পদ মানে T1, T2, সেটাকে যদি আমরা এমনভাবে লিখি আরও সুন্দর হবে, T1, T2, T3 ... তাহলে সমান্তর প্রগতিটি হবে এমন। আর এখানে এখন কোশ্চেন হয়েছে তুমি T1, T2, T3 এদের ভ্যালুগুলো কী করে বের করবে? তো T1 = A, এটা আমরা ধরে নিয়েছি, আর T2 = কি হবে এটা দেখো, এটা হবে A plus D। ঠিক আছে, T3 কি হবে? A plus 2D। T4 কি হবে? A plus 3D। এমন করে এই সব ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো সমান্তর প্রগতি বের করতে পারি। তো তাহলে আমরা এই জিনিসটাকে কি এরকম লিখতে পারি না? A, A plus D, A plus 2D, A plus 3D ... তো যে কোনো সমান্তর প্রগতি নির্ণয় করার সূত্র ডাইরেক্ট তাহলে আমরা এটাই ব্যবহার করতে পারি। যদি প্রশ্নের মধ্যে কী দেওয়া থাকে? প্রথম পদ মানে এর মান দেওয়া থাকবে,
সাধারণত মানে ডির মান দেওয়া থাকবে, তাহলে আমরা সমান্তর প্রগতি বের করতে বললে ডাইরেক্ট সূত্রটা লাগাবো, এর জায়গাতে এর ভ্যালু মান বসিয়ে দেবো, এ প্লাস ডি জায়গাতে এ আর ডি এর মান যখন বসাবো প্লাস করে নেবো, আনসার চলে আসবে। তো এইভাবে করে আমরা প্রগতিটাকে বের করে নিতে পারবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে কোনো সমান্তর প্রগতি নির্ণয় করার জন্য আমরা ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখতে পারি, কারণ T1 T2 T3 মানে হয়েছে এইরকম। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত নোট করেছো সমান্তর প্রগতি নির্ণয়ের সূত্র। কোশ্চেন হয়েছে সমান্তর প্রগতি নির্ণয়ের সূত্রটা এমন কিভাবে হলো। এমন অবস্থাতে সমান্তর প্রগতি আমি মনে করলাম A1, A2, A3, A4 এমন করে লাস্টেরটা কত হবে, AN হবে। লাস্টেরটা কত হবে, AN হবে। দেখো 1 2 3 4 এমন করে অনেকটা নাম্বার পরে আমি জানি না এটা কত হবে, এটাকে আমরা N ধরে নিলাম, AN হবে। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় AN এর আগেরটা কত, তাহলে তুমি বলবে AN এর আগেরটা হয়েছে AN-1, এটা যত হবে এর থেকে 1 মাইনাস করে দিলে তো এর আগেরটা চলে আসবে। সাপোজ AN মানে হচ্ছে 99, তো এর আগেরটা কত হবে, 99 মাইনাস 1 কত, 98, তো N-1 করলে চলে আসে। তো আমরা ধরে নিলাম এটা একটা সমান্তর প্রগতি। এখন এই সমান্তর প্রগতির মধ্যে সাপোজ এমন একটা অবস্থা এসেছে, মনে করো যে লাস্টে যে পদটা হবে শেষ পদ AN, ঠিক আছে, এই AN আমাদের বের করতে হবে, AN আমাদের বের করতে হবে। এই AN পদটা কত হবে, হ্যাঁ, যদি আমি AN পদ বের করতে পারি তাহলে আমি N এর জায়গাতে যে কোনো কিছু বসিয়ে দেবো, যে কোনো পদ বের করা যাবে। বুঝতে পেরেছো? দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। AN বের করার সূত্র হয়েছে A প্লাস N-1 ইন্টু ডি। ডি মানে বুঝতে পেরেছো সাধারণত, এ মানে কি প্রথম পদ। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে আর ডি দেওয়া আছে, সব দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এদের মানটা বসিয়ে দেবো, কিন্তু কি দেওয়া নেই, এন। তাহলে যখন আমাদের যে একটা পদ বের করতে হবে, এটা কিসের সূত্র, পদ নির্ণয়ের সূত্র, পদ নির্ণয়ের সূত্র। একটা সমান্তর প্রগতির মধ্যে কি থাকে, অনেকগুলো পদ থাকে। একটা সমান্তর প্রগতির মধ্যে কি থাকে, অনেকগুলো পদ থাকে। যে কোনো পদকে নির্ণয় করার জন্য যে সূত্রটা হবে এটা হয়েছে এটা, হ্যাঁ, পদ নির্ণয়ের সূত্র হয়েছে AN সমান সমান A প্লাস N-1 ইন্টু ডি। বুঝতে পেরেছ? AN সমান সমান A প্লাস N-1 ইন্টু ডি। কোনো জায়গাতে আমি AN কে TN ও লিখতে পারি, TN ইজ ইকুয়াল টু A প্লাস N-1 ইন্টু ডি। কথা একটাই হবে, হ্যাঁ, টি হলে ইংলিশে টার্ম, বাংলাতে পদ। ঠিক আছে, আমি যখন বলবে যে পদের সংখ্যা নির্ণয় করো, সঙ্গে সঙ্গে এই সূত্রটা লাগিয়ে দেবো। হ্যাঁ, পদের সংখ্যা নির্ণয় করো প্রশ্নতে লেখা থাকলেই এই সূত্রটা অঙ্কটা শেষ করে নিতে পারবি। এতটুকু পর্যন্ত সবগুলো সূত্র ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আমরা অনুশীলনীর অঙ্কের মধ্যে একটু মুভ করি। ঠিক আছে, এটা হয়েছে অনুশীলনী 5.1, অনুশীলনী 5.1 NCERT বুক, নিউ সিলেবাস, বেঙ্গলি মিডিয়াম TBSC, অনুশীলনী 5.1। প্রশ্ন 2, সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো। সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো। সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো। এটা হচ্ছে প্রশ্ন। যখন প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, যখন রোমান নাম্বার 1 প্রথম পদ কমা এ সমান সমান সাধারণ অন্তর
কমা ডি সমান সমান টেন আর টেন, এ ও টেন ডি ও টেন, ঠিক আছে, এ ও টেন ডি ও টেন। তো এটা হয়েছে প্রশ্ন। এখন বলেছে সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো। প্রথম 4টা পদ মনে করি সমাধান করছি আমরা, হ্যাঁ একদম সহজ। মনে করি প্রথম 4টি পদ হলো T1, T2, T3, T4। বুঝে গেছো? T1, T2, T3, T4 এগুলো কি পদ? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এগুলোকে লেখার স্টাইল হয়েছে ম্যাথামেটিক্যালি এইভাবে, হ্যাঁ একবার ফ্লোতে চলে আসো কীভাবে লিখতে হয়। এগুলো যখন ফ্লোতে চলে আসবে ফর্মুলাগুলো তখন খুব ইজি লাগবে। T1 বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি Tn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। আচ্ছা n এর ভ্যালু এখানে কত আছে? 1। সাপোজ n ইজ ইকুয়াল টু 1, a প্লাস 1 মাইনাস 1 0 ইন্টু ডি, 0 ইন্টু ডি তো 0 হয়ে যাবে, তাহলে থাকে কত? শুধু a, থাকে শুধু a। তার মানে T1 কত? a। তাহলে আমি এখানে লিখতে পারি a। তারপর আমার T2 বের করতে হবে। তো T2 যদি আমি বের করি নেক্সট হবে T n এর জায়গায় 2, a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। তারপর কি হয়ে যাবে? 2 মাইনাস 1 1, 1 লেখার দরকার নেই, তাহলে শুধু ডি, a প্লাস ডি। তো T2 কত হবে? a প্লাস ডি। এমন করে যদি আমি T3 বের করতে চাই, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 3 মাইনাস 1 হবে 2d, তাহলে এটা হবে a প্লাস 2d। T4 যদি আমরা বের করি, T4 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 4 মাইনাস 1, T4 4 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 3d, a প্লাস 3d। তো প্রথম 4টা পদ বের করতে বললো, আর আমরা প্রথম 4টা পদ কীভাবে সাজিয়ে নিলাম। তো T1 এর মান কত এসেছে? a কত দেওয়া আছে প্রশ্নতে? 10। a প্লাস ডি এর মান 10, ডি এর মানও 10, তাহলে 10 প্লাস 10। a প্লাস 2d 10 প্লাস 2 ইন্টু 10, এরপর একটা 10 প্লাস 3 ইন্টু 10। প্রথমটা 10, 10 10 20, 10 দুগুণে 20 প্লাস 10 30, 3 10 30 প্লাস 10 40। তাহলে প্রথম 4টা পদ হলো 10 20 30 40। বুঝতে পেরেছো? খুব সহজ, কোনো কঠিন লেগেছে? উঠিয়ে নিয়েছো?